পারেনি। কোনো নির্বাচন চাই, আমিও তো বিএনপির সমর্থক, আমি নির্বাচন চাই না। আসলে জনগণ চাইছে 10 বছর, আমি 5 বছর চাইতেছি। মানে 1 বছর মতো আরো 4 বছরই থাক, এটা আমার মনের কথা, এটা জনগণের জরিপের কথা বলছি আমি। ভাই, খাই বা না খাই আসি বলো, ভাঙ্গা ঘরে চাঁদের আলো। ভাঙ্গা ঘরে চাঁদের আলো, খাইবা না খাই আসি বলো। কোন সরকার এসে আমাদের প্যাডেল চালাই দেবে না ভাই। কারণ এখন আমরা অল্প ইনকাম করে আমরা ভালো আছি। এখন রাজপথে গন্ডগোল ঝামেলা আমরা দেখছি না, মারামারি কাটাকাটি দেখছি না। এখন কম খেয়েও রাত্রে বউ বাচ্চা নিয়ে ঘুমাইতেছি। কিন্তু শেখ হাসিনার আমলে আমি ব্যক্তিগতভাবে, আমি গরিব মানুষ হইলেও বাড়িতে যেয়ে আমি ঘুমাতে পারতাম না ঠিকভাবে। এটাই আমার সত্য কথা। আমাদের গরিব মানুষের মুখ দিয়ে কোনো বানোয়াট কথা বেরোয় না, কারণ আমাদের ঘুষের টাকা পকেটে ঢোকে না, কোনো নেতাও টাকা দেয় না তাদের পক্ষে কথা বলার জন্য। এবং বর্তমান সময় যেটা ডক্টর ইউনূস সাহেব যেভাবে দেশ চালাচ্ছে, আসলে আমি অনেক খুশি তার প্রতি। কারণ আমরা ড্রাইভার, আপনার যেমন সাংবাদিক, আপনার সমস্ত অলিগলির সংবাদ রাখেন, আর আমরাও সমস্ত অলিগলি, আরো অলিগলির আমরা খবর রাখি। তাতে করে আমরা দেখছি জনগণ চাইতেছে 10 বছর ডক্টর ইউনূস সাহেব থাক। তা আমি ব্যক্তিগত 10 বছর না, 5 বছর উনি থাক, ধরেন কিছুদিন গেছে, আর মিনিমাম উনি 4 বছর ওনার কাছে ক্ষমতা উনি চালাক। কারণ দেশের বিভিন্ন দেশ থেকে বর্তমান যে বিনিয়োগগুলো আসতেছে, আমরা অনেক সন্তুষ্ট। হয়তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের প্রজন্ম ভালো হবে আমি মনে করি। কারণ এখন যদি আবার আসে নির্বাচন, এখন যদি নির্বাচন আপনারা দেন বা নির্বাচন আপনারা চাচ্ছেন, ভালো কথা, চাইতেই পারেন, নির্বাচন আমরাও চাই। কিন্তু এখন বর্তমান উপজেলা পর্যায়ে স্থানীয় নির্বাচন আমরা চাচ্ছি, সরকারি নির্বাচন আমরা এখন চাচ্ছি না। কারণ নির্বাচন মানে রক্তচ্চ রাজপথ। আমরা বিগত আমার এই 43 বছর বয়সে আমি দেখেছি নির্বাচন মানে রক্তত্ব রাজপথ, রক্তত্ব। আমরা ওই সমস্ত আর দেখতে চাই না। 8 মাস পরে এসে আগেই তো ভালো ছিলাম, এই কেমন দেশ, এটা কি চেয়েছিলাম, কি হইল, তরুণরা কি করছে, নিজেরা বিভক্ত হয়ে গেছে। সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় যার যার মতো করে লড়াই করছে, আন্দোলন করছে, দাবি দেওয়া নিয়ে আসছে, একজনের বিরুদ্ধে আরেকজন দাঁড়াচ্ছে। তাহলে এই যে দেখেন আমাদের বারবার প্রত্যেকটা জায়গাতে ভুল হচ্ছে কোথায়। আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন। আপনারা যদি দ্বিমত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন, সাংবাদিক ভাইরা আছে। তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধের আর আবু সাইদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে, সেটা যদি আমরা পড়তে না পারি, তাহলে ওই আকাঙ্ক্ষাগুলো আবার 71-এর মতো আমাকে ফেল করাবে, 90-এর মতো ফেল করাবে, 47-এর মতো ফেল করাবে। তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ 2-এর আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষাটা কি? বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। তুমি যতবার ফেরাউন হয়ে আসবা, আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব। তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই, নতুন বাংলাদেশ চাই, বাংলাদেশ 2 চাই। আমি গারদের বাংলাদেশ চাই না। আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বন্ধ রাখতে চাই না। বাংলাদেশ নামক এই জমিনটাকে বারবার খনন করতে হবে। আজাদির লড়াইটাকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কাল্টিভেট করতে হবে, উইদিন আওয়ারসেলভস, থ্রু দ্য সোসাইটি and from every spectrums of the life. তাহলে সেই বাংলাদেশ 2টা আসবে। একটা জরিপ করেছে যে কালকে ভোট হলে কাকে ভোট দেবেন আপনারা। সেখানে বিভিন্ন দলের ব্যাপারে একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ বলেছে, 16, 11, এরকম 5, 7। 61% বলেছে yet to decide। পৃথিবীতে যেখানে ডেমোক্রেসির চর্চা হয়, আপনি কোথাও দেখবেন না 10, 15, 20%-এর উপর সুইং থাকে। তাহলে চিন্তা করে দেখেন 24-এর গণ অভ্যুত্থান আমার আকাঙ্ক্ষাকে কিভাবে রিফ্লেক্ট করছে। যে এখানকার সার্টেনলি জরিপকে বলছি না দিস ইজ সলিড এক্সক্লুসিভ, তার কোনো ডেটা ম্যানিপুলেশন নাই, অথবা ভুল নাই, অথবা এরর পার্সেন্টেজ নাই, সব আছে। ডিসপাইট অল দিস বলছি যে 61% সুইং যারা এখনো yet to decide, এরা কারা? এরাই হচ্ছে আমার পপুলেশনের ওই 65% যার বয়স 35-40-এর নিচে and never voted, যারা কখনো ভোট দেয় নাই। তারা I hate politics জেনারেশনের ছিল, yet became political through the uprising। তার আকাঙ্ক্ষা এবং আমার 71-এর আকাঙ্ক্ষা, ব্যবসা, চেতনা, এটা একরকম না। এর মানে এটা না সে 71-কে অস্বীকার করছে, এর মানে এটা না সে 40-এর দশকে পাকিস্তান আন্দোলন, 47-এর রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে অস্বীকার করছে। এর মানে এটা না গত শতাব্দীতে আমার যে পূর্বপুরুষের যে আন্দোলন লড়াই ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নবাব সলিমুল্লাহর অবদানকে অস্বীকার করছে। এটার মানে হচ্ছে এইটা যে সে একটা নতুন আকাঙ্ক্ষার জায়গা থেকে বাংলাদেশকে দেখতে চাচ্ছে, যে আকাঙ্ক্ষাটার ভাষা সে পলিটিক্যাল লিডারশিপের কাছ থেকে শুনতে পাচ্ছে না স্যাডলি। এবং এটাই হচ্ছে জেনারেশনাল গ্যাপ তৈরি করছে ভাষায়, আকাঙ্ক্ষায়, লিডারশিপের স্বপ্নে।
সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের যে বাংলাদেশ দুই গড়বার আকাঙ্ক্ষা, দায় ও দরদের রাজনীতির কথা বলছে। এই জন্য দেখেন হোয়াট এ ডিফারেন্স অফ ল্যাঙ্গুয়েজ। আপনি দেখেন আমাদের ছেলেমেয়েরা, এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে। আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই, সারা দেশ সফর করি, আমি আই রিড দ্য ওয়াল রাইটিংস ভেরি ক্লোজলি। আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন। আপনারা যদি দ্বিমত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন, সাংবাদিক ভাইরা আছে। এর মানে কি তরুণরা নির্বাচন চায় না, তারা ভোট চায় না, তারা গণতন্ত্র চায় না? মানে তা না। তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধের আর আবু সাইদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে, সেটা যদি আমরা পড়তে না পারি তাহলে ওই আকাঙ্ক্ষাগুলো আবার ৭১-এর মতো আমাকে ফেল করাবে, ৯০-এর মতো ফেল করাবে, ৪৭-এর মতো ফেল করাবে। তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ দুইয়ের আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষাটা কি? বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। তুমি যতবার ফেরাউন হয়ে আসবা, আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব। তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই, নতুন বাংলাদেশ চাই, বাংলাদেশ দুই চাই। আমি গারদের বাংলাদেশ চাই না। আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বন্ধ রাখতে চাই না। পুলিশকে বুঝাইছে, পুলিশ গুলি করছে না, হেলমেট পরে পরে আমাদের উপরে গুলি করছে না। হেলমেট বাহিনী একটা ছিল সরকারের, তো সে কি বলছে যে আমার মগজকে আমি হেলমেটে বন্ধক দেই নাই। এটা ছাত্রছাত্রীরা লিখেছে। ওয়াই? তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করছি, রাজনৈতিক দল, আমাদের আকাঙ্ক্ষার একটা জায়গা যেমন আছে, রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় দায় হচ্ছে এই ফিউচার জেনারেশনের ভাষা বোঝা, তার ব্যাকরণ বোঝা, তার স্বপ্নটাকে বোঝা, তার আকাঙ্ক্ষাটাকে বোঝা। একটা গল্প বলে শেষ করে দেই, সে আকাঙ্ক্ষাটার জায়গা দেখেন। চায়নাতে একটা প্রবাদের মতো একটা গল্প আছে। একটা ভ্যালি ছিল, যে ভ্যালির চারপাশে হচ্ছে পাহাড়, এবং সেখানে সূর্যের আলো আসতো না। সূর্যের আলো না আসার কারণে যেটা হয়েছে, সেখানে কোনো ফসল জন্মাতো না, সেখানে পানি ছিল না, পানি হতো না, সেখানে সবুজ ছিল না। প্রতি জেনারেশনের সবচেয়ে ব্রাইটেস্ট যুবকরা সেই গ্রাম ছেড়ে মাইগ্রেট করে চলে যেত টাউনে। And the old man of the tribe came about a great idea যে how to keep them here in the village, in the valley. কিভাবে তাদেরকে রাখবো? তিনি সবাইকে ডাকলেন, তাকে বললেন যে আমরা সবাই মিলে পাহাড়টা ডিগ আউট করার চেষ্টা করি না কেন? And everybody had the eyebrows. ভ্রুকুচকায় ফেললেন যে একটা পাথরের পাহাড়, আমরা এটা মিলে বিশাল এই পাহাড় চারপাশে আমরা কিভাবে ডিগ আউট করবো? তিনি বললেন তুমি যদি না করো, তোমরা যদি এগ্রি না করো, আমি শুরু করবো। এবং উনি পাহাড়টা খনন করা শুরু করলেন এবং লিখে দিলেন the generation after me and the generation after that and the generation to follow, every one of you must continue digging the mountain of stones. এবং তারা খনন করেছেন। খনন করতে করতে ৩, ৪, ৫, ৬, ৭ জেনারেশনের পরে সত্যি ওই পাথরের পাহাড়টাকে খনন করে ফ্ল্যাট আউট করে ফেলছেন। And then the sun started to came into shine in the valley to make it evergreen. স্বপ্নটা হচ্ছে এইরকম। অতএব আমাদের আজকের বাংলাদেশ দুয়ের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে বাংলাদেশ নামক এই জমিনটাকে বারবার খনন করতে হবে। আজাদির লড়াইটাকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কাল্টিভেট করতে হবে within ourselves, through the society and from every spectrums of the life. তাহলে সেই বাংলাদেশ দুইটা আসবে। একটা হচ্ছে হুটহাট করি আপনার এই পানিতে গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যাচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে পানিতে আইডেন্টিফাই করা যায় এমন কিছু ময়লা আসছে। তৃতীয়ত হচ্ছে পোকামাকড়। পোকামাকড়ের ভিতরে আপনার কেঁচো পর্যন্ত পাওয়া গেছে এবং কেঁচোর মতো অন্য আরো কিছু পোকামাকড় দেখা যাচ্ছে এবং যেগুলো জীবিত। চতুর্থত হচ্ছে কৃমি টাইপের, ডায়রিয়ার পরে যে কৃমি হয়, এই কৃমি টাইপের কিছু জিনিস, ছোট ছোট পোকামাকড়ও পানিতে ভাসছে। পঞ্চমত আমরা দেখেছি যে কিছু পোকামাকড় আসছে যেগুলো মৃত, এবং ধারণা করা হচ্ছে যে আপনার যেহেতু পানিকে এখানে ওয়াটার ট্রিটমেন্ট করা হয়, আমাদের যে কোনো শহরের আরবান যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেটার মাধ্যমে অধিক পরিমাণে যদি ক্লোরিন দেওয়া হয়, তাহলে ওই পাইপলাইনে যত পোকামাকড় থাকে সেগুলো মারা যায়। তো সেই মারা যাওয়ার পোকামাকড় যেমন আছে, আবার ক্লোরিনেরও অধিক পরিমাণ ব্যবহার করবার কারণে আপনার গন্ধ বের হচ্ছে, ক্লোরিনের গন্ধ হচ্ছে। তো মোটা দাগে হচ্ছে এগুলো হচ্ছে অভিযোগ। এবং এই অভিযোগের আমরা কেন আসলাম,
গত 16 বছরের ফ্যাসিবাদী আমলে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশে প্রকৌশলী তাকসিম নামে এক ভদ্রলোক এইখানে দায়িত্বে ছিলেন ওয়াসা। 2009 সালে আমাদের এই ক্ষমতায় আসার পর তাকে এখানে এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং দফায় দফায় বাংলাদেশের ইতিহাসে কাউকে চুক্তি বাড়িয়ে বাড়িয়ে এত লম্বা সময় কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়নি। সর্বশেষ আমরা দেখেছি 2023 সালে তাকসিমের মেয়াদ এমডি হিসাবে আরো 3 বছর বাড়ানো হয়েছে। আপনারা দেখেছেন যে উনি আমেরিকার নাগরিক, ছেলে মেয়ে পরিবার সবাই ওখানে থাকেন এবং বছরের 3 মাস 4 মাস 6 মাস উনি দেশে থাকতেন না। করোনার পুরো সময়টা ওনার ব্যাপারে অভিযোগ ছিল যে উনি বাংলাদেশে ছিলেন না, উনি আমেরিকাতে ছিলেন এবং দুদক ইতিমধ্যে তদন্ত করে ওনার বিরুদ্ধে মামলা করেছে এবং ওনার যে গভর্নিং বডি ছিল ওনার ম্যানেজমেন্টে আরো 10 জনকে এই মামলার আসামি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে ন্যূনতম 5,000 কোটি টাকা লুটপাট করেছে তাকসিম এবং তার সমন্বয় একটা সিন্ডিকেট ছিল। ওয়াসাতে যারা দেশপ্রেমিক সৎ ভালো পেশাদার ইঞ্জিনিয়ার ছিলেন, কর্মকর্তারা ছিলেন, যারাই তার বিরুদ্ধে এগুলো কথা বলবার চেষ্টা করা হয়েছে, মিনিস্ট্রিতে অভিযোগ করবার চেষ্টা করা হয়েছে, উনি তাদের সকলের কেরিয়ার খেয়ে ফেলছেন এবং জীবন অসহনীয় করে ফেলেছেন। অনেকের 24 ঘন্টার নোটিশে চাকরিচ্যুত করেছেন এবং পেনশনটা পর্যন্ত দেননি। তো সেই বাস্তবতায় আমরা দেখছি গত 16 বছরে আপনার প্রায় 25,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল আওয়ামী লীগ। সেই প্রকল্পগুলো আসলে কি হয়েছে? আপনারা জানেন যে ডানগড়া শ্যামপুরের এখানে একটা সুয়ারেজ প্ল্যান, ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, চায়না সেখানে ইনভেস্ট করেছে। এই হাজার হাজার কোটি টাকার সিম্পলি কোনো হিসেব নিকেশ নাই। তাহলে অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে আজকে মোস্তারা এখানে এসে যে অভিযোগগুলো করছেন এটা হিস্টোরিক্যাল রিয়েলিটিটা কোথায়, এটা শুরুটা কোথায় হয়েছে এবং কেন হচ্ছে? রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের এত টাকা এত বছর ধরে খরচ করবার পরেও কেন এই সিম্পল ন্যূনতম অধিকার আমার দেশের নাগরিকরা পাচ্ছে না? ন্যূনতম বিষয়, নাগরিক তার পানি খাওয়ার অধিকারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস। আমাদের কনস্টিটিউশনে খাবারের কথা বলা আছে, খাদ্যের কথা বলা আছে এবং এই খাদ্যের ভিতরে সলিড লিকুইড সব ধরনের খাবার পড়ে। অতএব সেই বাস্তবতা আজকে সকালেও একজন সাংবাদিক ভাই উনি আমাকে পাঠিয়েছেন যে ভোক্তারা ওনাদেরকে পাঠিয়েছেন টেলিভিশন চ্যানেলে যে খাবারের পানির মধ্যে আপনার কিভাবে জোক পাওয়া যাচ্ছে, বিভিন্ন পোকামাকড় পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে। এবং একটা টিউবওয়েল, মসজিদের একটা টিউবওয়েল দিয়ে পুরো এলাকাবাসী, হাজার হাজার লাখ লাখ এলাকাবাসী একটা টিউবওয়েলের পানি ব্যবহার করছেন। তাহলে ওয়াসাকে এখন আসলে কি করা দরকার? এবং আমরা যারা নাগরিক আকারে ভোক্তাদের জীবন মানকে সহনীয় করতে চাচ্ছি, যাদের আমাদের লড়াইটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, ঠিক সেই জায়গা থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে, ঢাকাবাসীকে, নগরবাসীকে বিভিন্ন এলাকাতে জানাতে চাচ্ছি যে আসলে এবি পার্টি কি বোধ করছে, কি করণীয় আছে। তো এই বিষয়ে আমাদের ফাইনাল প্রস্তাবনা তুলে ধরবার জন্য অনুরোধ করছি আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। আমি ব্যারিস্টার, আমরা সাধারণ মানুষ, আমাদের ডাইনি ভাই, আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা চলতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা আমরা কোনো মেট্রোলে চাচ্ছি না, দ্বিতীয় পদ্মা শুধু আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি দুটো নুন ভাত ডাল ভাত খেয়ে আমরা সুখে শান্তিতে আমরা যাতে বসবাস করতে পারি এবং জাতি যাতে বসবাস করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। মানে আপনার মূল কথা হলো ডক্টর ইউনূসের আমলে আপনি এখন ভালো আছেন? অবশ্যই, কম খেয়েও ভালো আছি, শান্তিতে আছি। কি এমন ভালো কাজ করেছে যে ওনাকে ভালো লাগছে আপনার? না, আসলে আমরা যেটা সত্যি কথা, এখন আমাদের বাক স্বাধীনতা কিছুটা হলেও আছে, কিন্তু বিগত সরকারের আমলে বাক স্বাধীনতা সবাই ছিল না। শুধু তাই না, এখন একটা নির্বাচন হবে, সেটাও হয়তো বাক স্বাধীনতা হারিয়ে যাবে। এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা চাই জনগণ সবাই, আপনারা মিডিয়া সঠিক প্রচার করবেন, আমরা সঠিক কথা বলবো, আমাদের কথা আপনি সঠিক যেটা হবে সেটা আপনারা করবেন। আর একটা কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কি 1.5 কোটি মানুষের কর্মসংস্থান দেবে উনি যদি ক্ষমতায় যায়। আচ্ছা, খুব সুন্দর কথা, কি করে সম্ভব? এটা সম্ভবই না, কারণ আমরা সাধারণ, আমাদের বলার অধিকার আছে, আমরা বলি। ওনারা বারবার বলে চাঁদাবাজি চাঁদাবাজি, আজ পর্যন্ত চাঁদাবাজি কমেছে? তাহলে আজকে আমি যে কথা বলছিলাম যে আমরা জানতাম, মনে করেন 5 তারিখের আগের থেকে আমরা জানতাম মির্জা ফখরুল ইসলাম বিএনপির বাবা এবং মা সবাই এই পরিচয় জানতো,
আর কাউকে কিন্তু অতটা চিনতো না, কাউকে ছোট করছে না, তারা রহমান কষ্ট কষ্ট পাবে না আশা করি, কারণ এটা সত্য, এটা বাস্তব কথা আমার রিপোর্টে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম বরাবর আমি অনেক বক্তব্য দিছি, আপনি থামান, আপনি বক্তব্য দেন, যে বক্তব্যের মধ্যে যে চাঁদাবাজি সন্ত্রাসীদের গ্রেফতার করুক, আমরা দেখছি গ্রেফতার হচ্ছে, তারপরেও তাদের নামে বিএনপি নামে চাঁদাবাজি করছে। আচ্ছা আসেন, আপনার যে আসলে বাস্তব কথা, যারা চাঁদাবাজি করে তারা কিন্তু কোনো দলে নেই, এটা সত্যি কথা, কিন্তু কারা, তারা তো মানুষ, তারা তো এই বাংলাদেশের মানুষ। তাহলে এই যে চাঁদাবাজি হচ্ছে, আমি বলবো আপনারা প্রত্যেক দলের, প্রত্যেক বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগকে উদ্দেশ্যে থাক, আমি চাই না, কারণ আওয়ামী লীগ সবাই খারাপ ছিল না, তারাও থাক, এবং সমস্ত দলের নাম্বার থাকবে, চাঁদাবাজিকে ধরিয়ে দেন, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা এলাকায় নাম্বার দেওয়া থাকবে, চাঁদাবাজি হচ্ছে ফোন করুন। তা আমরা দেখতে পাই না কেন, এইগুলো হয় না? আজকে চাঁদাবাজির নাম, বিএনপির নামে চাঁদাবাজি হচ্ছে, জামাতের নামে চাঁদাবাজি হচ্ছে না তো? জামাতের নামে আজকে সবচেয়ে বড় কথা বলতে হয়, এই আন্দোলনে 24-এর আন্দোলনে আমি ফ্রি সার্ভিস দিচ্ছি রিক্সা, কিন্তু আমি বাস্তবে চোখের সামনে দেখেছি কারা এই আন্দোলনে ছিল। তো একটা ঘটনা হলো, এটা আন্দোলন দেশে হবেই, যে উল্টো পাল্টা আন্দোলন হবে, হয়তো আন্দোলনের পক্ষে কেউ ছিল না, এটা বিষয় না, এটা আন্দোলন রাখতে হবে দেশে। কি আপনি কি এখন নির্বাচন হয়ে যাকে চান না? না না, সম্ভব না, আপনিও কখনো নির্বাচন কথা বলবেন না, আমি অনুরোধ করবো, আপনি নির্বাচন চাবেন না, কেন চাবেন না? আপনি যে নির্বাচন চাবেন সে মানে মনে করেন আপনার একটা নির্বাচনী দলের লোক, মনে করেন আপনি আপনার একটা ক্ষমতা থাকবে, ক্ষমতা দেখাবেন, আর আমরা চলতে পারবো না, বড় বড় লোকেরা ক্ষমতা দেখে আর চলে। এখন আর একটা কথা দেখেন, নির্বাচন নাই, বিএনপি আওয়ামী লীগের আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি বিদেশে গেছে, এটা সত্য। আচ্ছা, এই যে আমাদের যে ব্যাংকে যে অ্যাকাউন্ট গুলো বন্ধ হলো, যারা বিশেষ করে আওয়ামী লীগ করতো, যাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো বন্ধ হয়েছে, আপনি জানেন এই অ্যাকাউন্ট গুলো বর্তমান খুলেছে, এক একটা অ্যাকাউন্ট খুলতে 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা করে দিয়ে অ্যাকাউন্ট খুলেছে। তাহলে তাদের অ্যাকাউন্টে কত টাকা ছিল? তাহলে এই যে এখন আপনারা যে সিস্টেমটা, আমি মির্জা ফখরুল ইসলামকে আমি বলবো যে আপনি বললেন, আজকে আমি যেটা নিউজ শুনেছি, আপনি যে 1.5 কোটি লোকের কর্মসংস্থান করতে চাইছেন, ঠিক আছে, আপনাকে স্যালুট জানাচ্ছি, কিন্তু আমি আজকে প্রেস ক্লাবে একটা কথা বলতে চাচ্ছি যে এই ব্যাংকে, আমাদের ব্যাংকের যে টাকা, যাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো বন্ধ ছিল, আজকে কেন এই ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হলো, এবং কারার সাথে জড়িত তাদের আইনে আওতায় এনে আপনি শাস্তি দেন, দিলে বলবো আপনাদের পক্ষে জনগণ থাকবে। আর যদি আপনারা এগুলো না করতে পারেন, আপনার পক্ষে জনগণ থাকবে না। কারণ আমার জীবনে প্রথম 2001 সালের নির্বাচনে আমি বিএনপিকে ভোট দিচ্ছিলাম, তারপরে যাই হোক, এটা মনের কথা, এটা কোনো বাস্তব বানানো কথা না। কিন্তু এখন যদি এই ধরনের বিএনপির নামে বদনাম হয়, আর আপনারা যদি কঠোর হয়ে যে ব্যবস্থা না নেন, তাহলে আমাদের মতো লোক আপনাদের বিএনপি ফিস একদম সময় নেবে না। আমাদের মনে করেন আমি একটা না, আমার মতো হাজারো লোক আছে, তারা অবশ্যই চলে আসবে। এখন নির্বাচন চাই, আপনার কি মনে হয়? কিসের জন্য কোন নির্বাচন চাই? আমিও তো বিএনপির সমর্থক, আমি নির্বাচন চাই না। যদি কেউ চায় সেটা হ্যাঁ চাক, কোনো সমস্যা নেই ভাই, আমরা বুঝি না। রাজনীতি অনেক বড় দল আছে, বলেন জামাত বা বিভিন্ন দল আছে, সবাইকে একত্রিত ভাবে আপনারা সব এক জায়গায় মিটিং করে আলোচনার মধ্যে অংশগ্রহণ, সবাই আলোচনার মধ্যে ডক্টর ইউনূসকে বলেন, আপনি জামাত বা বিভিন্ন ইসলামী দলের যারা আছে সমস্ত সংগঠনকে একসাথে নিয়ে আলোচনা করেন, উনি ছেড়ে দেবে। উনি ডাক্তার ইউনূস হিসাবে টাকার অভাব নাই, উনি ক্ষমতা লোভী উনি না, উনি থাকবে না। আমি আজকে বলবো ওই 1 সপ্তাহের ভিতরে ডক্টর ইউনূস নির্বাচন দেবে, সহজ সত্যি দেবে, কোনো ধান্দাবাজি করবে না। এখন যান ইসলামী দলগুলো সবচেয়ে বেশি রক্ত ঝরাইছে আজকে ইসলামী দলগুলো, আমি বলবো আমার ব্যক্তিগত এনাদের নিয়ে আলোচনার মধ্যে যান, যে ওনার কাছে কাগজ জমা দেন, অবশ্যই ডক্টর ইসলাম নির্বাচন 1 সপ্তাহের ভিতরে রোড ম্যাপ দিয়ে দেবে, একদিনও বাড়াবে না, এটাই সত্য কথা। নির্বাচন যদি হয়, আপনি কি এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ চান? দেখেন, আসলে এটা হলে বড় রাজনীতি দলেরা জানে, এটা অনেক বড় প্রশ্ন। তবে আপনি বেশি থাক, আমরা চাই, কেন বেশি চাই থাক, যদি মনে প্রতিপক্ষ না থাকে, আন্দোলন করার লোক থাকে না, আসলে কোথায় কার নিষিদ্ধ করার কথা বলবো? একটা বড় দল এটা নিষিদ্ধ করার কথা বলা যায় না, থাক। আপনি কি সবাই খারাপ লোক ছিল না, বিএনপিতেও কিন্তু সবাই খারাপ লোক নাই, জামাতেও কিন্তু সবাই ভালো লোক নাই, সব দলে কম বেশি খারাপ লোক আছে, খারাপ লোক নিয়েই চলে। তবে আমি আসলে সবচেয়ে আমার বড় কথা, আগে নিজেকে পরিবর্তন হতে হবে, তারপর দেশকে পরিবর্তন করতে হবে, তাকে জাতিকে পরিবর্তন করতে। নিজে পরিবর্তন হবে না, আমার পরিবার পরিবর্তন হবে না, আমার দেশ পরিবর্তন হবে, আমার জাতি পরিবর্তন হবে না।
ঠিক আছে, তার মানে আপনি চাচ্ছেন যে ডক্টর ইউনূস আরো লং টাইম থাকে। অবশ্যই আমি হাজারবার বলবো, এটা আমার কথা না। আমি আমার বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জ না। আমি কতদিনের জন্য চান ডক্টর ইউনূসকে? আসলে তো জনগণ চাইছে 10 বছর, আমি 5 বছর চাইতাছি। মানে 1 বছর মতো আরো 4 বছরই থাক, এটা আমার মনের কথা। এটা জনগণের জরিপের কথা বলছি, আমি জনগণের জরিপের কথা বলছি, এটা চাইতাছে। জি, কিন্তু এর আগে এখন যদি উনি ডাক্তার ইউনূস সাহেব এবং যারা আছে, যে সমস্ত লোকগুলো রাজনীতি আছে, সবাই একত্রভাবে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াক। আমি এটাই সবচেয়ে বড়, চাঁদাবাজি সন্ত্রাসী যেগুলো হচ্ছে, টোলবাজি হচ্ছে, এবং এই যে কথা একটু আগে বললাম যে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা দিয়ে এখন তোলা হচ্ছে, তাহলে কি কি হচ্ছে দেশে? তারা রাম রাজ্য হাতে পেয়ে তারা টাকা লুটপাট করে বিদেশে পাঠাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখন কারা ক্ষমতা আছে, আর এই টাকাগুলো কারা নিয়ে যাচ্ছে? এই টাকা এখন তাহলে বিদেশে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। এই যে হাজার হাজার কোটি টাকা তাদের তাদের ব্যাংকে আছে, 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দিয়ে এখন ওপেন করতেছে, এই টাকাটা কি দেশে আছে? এটা বিদেশে চলে যাচ্ছে। তাহলে এটার বিরুদ্ধে অ্যাকশন এক্ষুনি নেওয়া উচিত। আর যেই দল এবং যারা অ্যাকশন নেবে, আমরা তাদেরকে স্যালুট জানাবো, এবং তাদের তাদের পক্ষে আমরা রাজপথে আমরা আবারও যুদ্ধ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই খবরগুলো কিন্তু আমাদের মাঝে বারংবার আসতে শুরু করেছে, যদিও আমরা এই বিষয়গুলো সম্পর্কে এখন পর্যন্ত সঠিক বা নিশ্চিত হতে পারিনি, তবে সম্ভাবনাটা কিন্তু খুবই চমকপ্রদ ঘটনার মতো, যে এমন নজিরবিহীন ঘটনা ঘটার যে পসিবিলিটির সম্ভাবনা আছে। কেন আছে? এখন আমি প্রথমে যে দাবিটা করলাম সেটা হচ্ছে বেগম জিয়া এবং শেখ হাসিনার মধ্যে একটা বৈঠক হওয়ার যে পসিবিলিটি বা সম্ভাবনা, এটা আছে। এখন দেখেন যে সবগুলো দলের মধ্যে কিন্তু একটা বা এক ধরনের বৈঠক কিন্তু হচ্ছে, বিএনপি এনসিপির বৈঠক, তারপরে বিএনপি জামাতের বৈঠক, এবং সর্বদলীয় যে বৈঠক হচ্ছে, কিন্তু সেই বৈঠকে আপনার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারছে না। তাহলে কি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা রাজনীতি অপ্রাসঙ্গিক হতে যাচ্ছে? এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন আসে। এগুলো কিন্তু না, তারা অপ্রাসঙ্গিক হতে যাচ্ছে না। আপনি দেখেছেন যে জামাতে ইসলামের নেতা কর্মী তারা কিন্তু লন্ডনে গিয়ে বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করলো, এবং আপনার সচিব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলো। ঠিক এই যে জামাতে ইসলামের বৈঠকের আগে সম্ভবত আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মুখ্য চেয়ারম্যান তাদের কিন্তু একটা বৈঠক হয়েছে। এটা কিন্তু আমরা নিশ্চিত ভাবে বলতে না পারলেও এটা শতভাগ সম্ভাবনা রয়েছে, কেননা এই দুইটা নেত্রী কিন্তু একযোগে এরশাদ বিরোধী আন্দোলন করেছে, একসাথে লড়াই করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে, হাতে হাত রেখে চলেছে। এই জন্য আমরা এই বিষয়টা পসিবিলিটি আছে, যদিও তার আমরা দেখেছি মুখে মুখে অনেক শত্রুতা, কিন্তু ভিতরে ভিতরে তাদের বন্ধু। আপনাদেরকে বলছিলাম জিয়া পরিবার এবং শেখ পরিবারের মধ্যে হচ্ছে দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্ব, এটা অনেকেরই জানা আছে। তারপরেও এই বিষয়টা গত 1.5 যুগে আড়ালে পড়ে গেছে। এই যে আড়ালে পড়ে যাওয়ার পরে জনগণের কাছে মনে হয়েছে যে আসলে তাদের মধ্যে দাগ করালের সম্পর্ক, কিন্তু বাস্তবিক যে প্রেক্ষাপট, রাজনৈতিকভাবে যে বোঝাপড়া, এটা কিন্তু দীর্ঘদিন ভাবে তাদের মধ্যে আছে। অতীতেও যেমন ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এই বিষয়টা কিন্তু আমরা শতভাগ নিশ্চিত দিতে পারি। কিন্তু তারপরেও যে দুইটা দলের মধ্যে মুখোমুখি একটা ত্রিমুখী বা সংঘর্ষ আছে, এই সংঘর্ষটা কিন্তু তারা কখনোই এড়াতে পারে না। আপনাদেরকে আমরা যদি বলি যে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে নেই, তিনি কোথায় অবস্থান করছেন? সিঙ্গাপুর অবস্থান করছেন, এবং এই যে সিঙ্গাপুর অবস্থান করছেন তার চিকিৎসার জন্য, ভারতে তার ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছে না। এখন এই সিঙ্গাপুর থেকে তিনি তার কিন্তু লন্ডনে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এই কথাটাই আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই যে রাজনীতির মাঠে অনেক কিছু হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি সবকিছু কিন্তু আছে। সেক্ষেত্রে আমরা অনুমান করতে পারি যে বেগম জিয়া এবং শেখ হাসিনার মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারেক রহমান উপস্থিত থাকবেন, শেখ হাসিনা উপস্থিত থাকবেন, এমনকি শেখ হাসিনা পুত্র সজীপদের জয়, তারপর সাইমাওয়াজের জয়, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রাজনীতির মাঠে উপস্থিত থাকবেন। এটা কিন্তু বাস্তব। এই যে রাজনীতির মাঠে উপস্থিত থাকবেন, এই বিষয়গুলো যদিও আমরা জনসম্মুখে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছি, অনেকে এই বিষয়গুলোকে হাস্যরস মনে করবে যে কিভাবে বেগম জিয়া এবং শেখ হাসিনার মধ্যে বৈঠক হবে, তারা তো দীর্ঘদিনের শত্রু। হ্যাঁ, তাদের শত্রুতা মুখে মুখে ছিল, কিন্তু অন্তরে কারো শত্রুতা নয়, বাট জনগণকে দেখানোর জন্য এক ধরনের শত্রুতা, এক ধরনের সাংঘর্ষিক বা ঝগড়া বিবাদ দ্বন্দ্ব এগুলো প্রকাশ্যে থাকলেও তাদের ভেতরে ভেতরে কিন্তু অনেকটাই বন্ধুসুলভ আচরণ, অনেকটাই কিন্তু মায়াময় আচরণ। এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সবকিছু ছাড়িয়েও তারা কিন্তু একটা মানুষ বা একটা পরিবারের দায়িত্ব বা দায়ভার তাদের উপর কিন্তু আছে। এই ক্ষেত্রে বা এই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে তারেক রহমানের সাথে বা বেগম জিয়ার সাথে শেখ হাসিনার যে একটা বৈঠক হয়েছে, এই বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। এই বৈঠক হওয়ার কারণে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিটা একেবারেই খাপে খাপ মিলে যাচ্ছে। এটা যতটুকু শোনা যাচ্ছে, যতটুকু খবর পাচ্ছি, ভারত ধীরে ধীরে চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরবে, এবং তার সর্বশেষ উদাহরণটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ট্রানজিট বিষয়ে যে 5,000 কোটি রুপির প্রকল্প ছিল, সেটি ভারত নিজেই স্থগিত করেছে, এবং তারা একের পর এক খোলা বার্তা দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি সমর্থন তো তাদের দূরের কথা, বরং এই সরকারের বিরুদ্ধে তারা যা যা করার তা করবে। এবং আরো একটু উদাহরণ দিয়ে রাখি, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, বিজেপি সরকারের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক কূটনীতিবিদ বিনা সিকরি ওপেন বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের নিরাপত্তার জন্য হুমকি। আমি সে বিষয়ে পরে আসছি, আগে ট্রানজিট প্রকল্পটা নিয়ে একটু কথা বলি। এই যে 5,000 কোটি টাকার 5,000 কোটি রুপির প্রকল্প,
তার উদ্দেশ্য কি ছিল? ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের যে উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার বা 7 অঙ্গরাজ্য, সেগুলোর সঙ্গে সরাসরি সংযুক্তি ঘটানো। শিলিগুড়ি যে করিডোর রয়েছে, যেটিকে আমরা চিকেন নেক হিসেবে জানি, সেটির উপরে নির্ভরতা কমিয়ে বাংলাদেশের আগরতলা, আখাউড়া, মংলা, খুলনা এবং জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত রেল প্রকল্পের মাধ্যমে এই সংযুক্তিটা তারা ঘটাতে চেয়েছিল। এবং এর পাশাপাশি আরো 5টি বিষয়ে সমীক্ষার কাজ করার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে। কারণ কি? কারণ তো আমরা সবাই বুঝতে পারছি, এবং তারাও ওপেনলি বলছে, ভারতের দ্য হিন্দু, দ্য বিজনেস লাইন সরাসরি তাদের কূটনৈতিক সূত্রে বরাত দিয়ে বলছে, বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এখানে কাজ করতে এসে ভারতীয় কর্মীদের যে নিরাপত্তাহীনতা দেখা দেবে, সে কারণে এই প্রকল্প স্থগিত করা হয়েছে। আর স্থগিত বললেও ভুল হবে, মোটামুটি বাতিল বলা যেতে পারে। এটুকু কতটুকু এগ্রিমেন্টের মধ্যে পড়ে, কতটুকু দ্বিপাক্ষিক আলোচনার বাইরে গিয়ে পড়ে, সেটি অন্য বিতর্ক। তারা করেছে, এবং তারা বিকল্প হিসেবে কি বেছে নিচ্ছে? তারা বিকল্পটাও ভেবে রেখেছে। তারা ভুটান এবং নেপালের মধ্য দিয়ে এই ধরনের ট্রানজিট সুবিধা নিয়ে সেভেন সিস্টার্সের সঙ্গে তাদের মূল ভূখণ্ডের সংযুক্তি ঘটাবে। এবং তারা বলছে যে এক্ষেত্রে তাদের প্রকল্প ব্যয় আরো কম হবে। যেখানে 5,000 কোটি রুপি ছিল, সেখানে 3.5 থেকে 4,000 কোটি রুপির মধ্যে শেষ করা যাবে। এবং বলছিলাম যে তাদের খানিকটা ক্ষতি স্বীকার হলেও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে কোনো ধরনের কাজ তারা করবে না। কারণ তিস্তা প্রকল্প নিয়ে আমাদের জানা আছে, তিস্তা প্রকল্পটা এই চিকেন নেকের কাছেই হওয়ার কথা ছিল। এবং সেখানে চীন যদি অর্থায়ন করে সেই প্রকল্পে, তাদের নিরাপত্তার জন্য হুমকি হবে। তারা চাইছিল তারা অর্থায়ন করবে। তো আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে যে গেলেন কয়েকদিন আগে, সেখান থেকে মোটামুটি চূড়ান্ত না হলে যতটুকু জানা আছে, চীনই এই প্রকল্পে অর্থায়ন করবে। অতএব তারা যে ক্ষতিটা মেনে নিয়েছে, তারা এই সরকারের সাথে আগ বাড়িয়ে জ্ঞান দরবার করে তিস্তা প্রকল্পে যে তারা অর্থায়ন করতে পারবে বা করার যে একটি চেষ্টা, সেটিও তারা হাঁটেনি, সেদিকে তারা হাঁটেনি, তারা বাদে দিয়েছে সেই ভাবনা। অতএব তারা যে এই চিন্তাটিও মাথায় রেখেছে যে এখানে চীন অর্থায়ন করতে পারে, সেটিকে তারা সম্ভবত মেনে নিয়েই এই পথে হাঁটছে। বাংলাদেশে কি হবে এই প্রকল্প বাতিল হলে? অনেকে মনে প্রশ্ন রাখতে পারে। এবং এই যে রেল ট্রানজিট, সেটি নিয়ে তো আমি নিজেই অনেকটা কথা বলেছি। এই রেল ট্রানজিট আমাদের পক্ষে নাকি বিপক্ষে, কতটুকু আমরা এর দ্বারা লাভবান হব, রাজস্ব কতটুকু আসবে, সেটি নিয়ে একটি বিতর্ক আছে। তারপরেও এটুকু বলতে হবে যে এই প্রকল্প হলে কর্মসংস্থান, পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক ব্যবস্থায় আমাদের বেশ সুবিধা হতো, অস্বীকার করা তো নেই। বিনা সিকরি বিষয়ে আসি। বিনা সিকরি ভারতের পডকাস্ট উইথ প্রতিম রঞ্জন বোস, ভারতের অন্যতম প্রখ্যাত একজন সাংবাদিক। প্রতিম রঞ্জন বোসের সাথে তার এই একটি ইউটিউব প্রোগ্রামে বিনা সিকরি যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে উদ্দেশ্য করে, এখন যারা বাংলাদেশের ক্ষমতায় রয়েছে তারা 71-এর শত্রু। তারা বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়। তারা ফেডারেশন সরকার করতে চায়, ফেডারেল সরকার। এবং 2001 সালে জামাত বিএনপির সাথে ক্ষমতায় এসে যা করতে চেয়েছিল, তারা তা আবারও সেদিকে এগোচ্ছে। এর আগে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল। সেখান থেকেও আমরা জানতে পেরেছি, ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো এসেছে, কূটনৈতিক সূত্রে বরাদ্দে তারা যেটি বলেছে যে আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরের সময় যে মন্তব্যটি করেছিল সেভেন সিস্টার্স নিয়ে, যে চীনের জন্য এটি সম্প্রসারিত অর্থনৈতিক ক্ষেত্র হতে পারে বা বাণিজ্যের ক্ষেত্র হতে পারে, এটি তারা কোনোভাবে ভালোভাবে নেয়নি। বিষয়টি হচ্ছে যে আমরা ভারতের দাদাগিরি, ভারতের আগ্রাসন নীতি অবশ্যই তার তুমুল বিরোধিতা করি, কিন্তু একটা বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু বানিয়ে অন্য যে কোনো রাষ্ট্রের, আমি বাংলাদেশ বাদ দিলাম, তাদেরকে মানে একটা স্থিতিশীল অবস্থা কখনো থাকা সম্ভব? এটা কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে? বাস্তব কোনো যুক্তি থাকতে পারে? নেই। আমরা কথিত বিপ্লবী বাণী ছড়াতে পারি, উস্কানিমূলক বা বক্তব্য দিতে পারি, কিন্তু লাভটা কি? এগুলো করে আমরা নিজেদের বিপদ কতটা ডেকে আনছি, সেটা আমাদের বিবেচনার দরকার। এই কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে না, কিন্তু কেন আমরা বাস্তবতাকে অস্বীকার করতে চাইছি? এবং যখন ভারতের বিরুদ্ধে আমাদের এই একেবারে বিপরীতমুখী অবস্থান সম্পর্কের জায়গা থেকে, সেখানে আবার পাকিস্তানের সাথে আমাদের দাহবাং মহরম সম্পর্ক, উষ্ণতার শেষ নেই, কেন একসাথে এগুলো সব করতে হবে? এবং এটি তো কোনো রাজনৈতিক সরকার নয়, যদিও এই সরকারের টার্গেট রয়েছে নানানভাবে, তো আমরা বুঝতে পারছি যে আরো 5 বছর ক্ষমতায় থাকার। এগুলো করে কি আসলে কোনো লাভ আছে? ভারত এরপরে কোন পদক্ষেপ নেয় নিশ্চয়ই আমাদের দেখা রয়েছে। এর আগে তো বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধই রেখেছে, খুব জরুরি চিকিৎসা